চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা উপাধ্যক্ষ এবং সেই সাথে সভাপতি বৈষম্য বিরোধী অনার্স মাস্টার্স শিক্ষক সমিতি প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্কটা আসলে কেমন? একটা উক্তি বলছি যে আগে বড়দের থেকে দূরে থাকতাম কারণ সম্মান ও শ্রদ্ধা ছিল, এবং এখন আমি ছোটদের থেকে দূরে থাকি অভদ্রতা এবং বেয়াদবের কারণে। আসলে এখনকার যে প্রজন্ম, গত 16-17 বছর ধরে যে প্রজন্ম আমরা দেখেছি, তা আসলে শিক্ষাক্ষেত্রে এই প্রজন্ম আসলে শিক্ষকদের যে সম্মান করা বা সমাজের যে মুরব্বীদের সম্মান করা, এটা আসলে তারা ভুলে গেছে। এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রথমে যেটা হচ্ছে যে ছাত্র শিক্ষকের যে দূরত্ব বা যেটা আপনি খেয়াল করবেন যে কিছুদিন আগেও বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের উপর ছাত্র লাঞ্ছিত করছে অনেক শিক্ষক, ওইটা ভিন্ন বিষয়, কিন্তু অনেক শিক্ষককে তারা অপমান করছে বা মারধর করছে। তো এই যে বিষয়টা আছে, তো আমার মনে হয় যে এটা আসলে ছাত্র এবং শিক্ষকের মধ্যে এই সম্পর্কটা থাকার কথা না, কারণ মা বাবার পরেই কিন্তু হচ্ছে আপনার শিক্ষকের মর্যাদা থাকার কথা। তো এই যে ছাত্রদের এই যে শিক্ষার যে ব্যাপারটা, যে 12 বা 16 বছরের যে শিক্ষার ব্যাপারটা, আমরা যেটা দেখে আসছি যে আমাদের শিক্ষাক্ষেত্রে যে দশটা নেমেছে, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে গত 12-13 বছরে আপনার নকলের যে একটা মহোৎসব চলেছিল, বিশেষ করে অনার্স মাস্টার্স যখন পরীক্ষাগুলো হয়, প্রশ্ন আউট হয়েছে, অটো পাস ছিল। তো এই যে অটো পাস এবং বিভিন্নভাবে এই পরীক্ষাগুলো হয়েছে এবং বর্তমানে অটো পাস দিয়েছে, তো তারা আসলে শিক্ষার যে কারিকুলাম ওইটাই তো তারা ঠিকভাবে পড়ালেখা করে নাই, বা আমরা শিক্ষকরা পড়াতে পারি নাই। তো সেক্ষেত্রে আসলে তারা তো ওই বিষয়টা বা জ্ঞানের যে চর্চাটা তারা আসলে করতে পারে নাই। আমার মনে হয় এই জায়গায় আমাদের প্রথমেই যেটা হচ্ছে যে এখন যে বর্তমান ডক্টর ইউনূস স্যার যেহেতু আছেন, উনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার মনে হয় যে ওনার সময়ে এই ছাত্র শিক্ষকের যে দূরত্ব এবং এই সম্মানের যে জায়গাটা, ছাত্ররা শিক্ষককে সম্মান করবে এবং শিক্ষকরা ছাত্রদেরকে স্নেহ বা ভালোবাসা দেবে, এটা আমার মনে হয় এই জায়গাটা পরিবর্তন করা দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা কেন বৈষম্যের শিকার হয়েছিল এবং কিভাবে বৈষম্য আসলে দূর করা সম্ভব? আপনি দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে 1992 সালে। 21 অক্টোবর বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় গেজেট প্রকাশিত হয়, এবং সেটার উদ্দেশ্য ছিল মূলত প্রান্তিক লেভেলে, অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী যেন উচ্চশিক্ষার একটা সুযোগ পায়, এই উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, এর আগে যখন ছিল তখন বিভিন্ন কলেজে ডিগ্রি বা মাস্টার্স অনার্স মাস্টার্স কোর্স ছিল, যেমন জগন্নাথ ইউনিভার্সিটি ছিল, তখন জগন্নাথ ইউনিভার্সিটি ছিল সারা দেশের সর্ববৃহত্তম কলেজ। কিন্তু ওই কলেজগুলো আপনি খেয়াল করলে দেখবেন তারা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ওই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল। কিন্তু পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূলত উদ্দেশ্যটাই ছিল যে এই অনার্স মাস্টার্স বা পাস কোর্সের যে কলেজগুলো আছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা নিয়ন্ত্রিত হবে। কিন্তু আপনি এটা করার মূল উদ্দেশ্য আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে প্রান্তিক লেভেলে প্রান্তিক জনগোষ্ঠী যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, এটার উদ্দেশ্যেই আপনার এটা গঠন করা। এবং এটার মূল ইয়েটা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিকে ফলো করে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনার যেটা দেখা যায় যে তারা তাদের নিজস্ব একাডেমিক কার্যকলাপ আছে, তাদের নিজস্ব ক্যাম্পাস আছে যেখানে অনার্স মাস্টার্স পড়ানো হয়। পাশাপাশি তারা বৃহত্তর কলেজগুলোতে আছে, যে ঢাকা যেমন প্রেসিডেন্সি কলেজ আছে, বা ভালো ভালো জেলাগুলোতে তারা কিছু কলেজকে তারা নিজের আয়ত্তকরণ করছে। ওখানে যে সিস্টেমটা ক্যালকাটা ইউনিভার্সিটি, যে ওখানে মাত্র 40 থেকে যারা 59 পায়, 40 মানে 40 থেকে 59, তাদেরকে দেওয়া হয় সেকেন্ড ক্লাস, এবং 60 থেকে আপ তারা হচ্ছে ফার্স্ট ক্লাস। ওখানে থার্ড ক্লাস বলে কোনো শব্দ নেই। এবং মাস্টার্স শুধু পড়তে পারে 50% নাম্বার পেলে তাদেরকে মাস্টার্সে অ্যালাউ করা হয়। তো আমাদের দেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এখন যদি আপনি দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো নিজস্ব ক্যাম্পাস নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু তারা ভর্তি
এবং ফর্ম ফিল আপ এই কাজে তারা ব্যস্ত, এবং এটা টোটালি একটা কর্মচারী নির্ভর বিশ্ববিদ্যালয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সেই উদ্দেশ্য থেকে তারা পিছিয়ে গেছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় জাতির বিশ্ববিদ্যালয় হয়ে গঠিত হইতে পারে নাই বা এখন পর্যন্ত পারে নাই। এটার একমাত্র কারণ আমি মনে করি যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে খেয়াল করলে দেখবেন মাত্র 57 জন টিচার আছে, এবং এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল। তারা একাডেমিক বা অন্যান্য কাজের বিষয়ে তাদের সিলেবাস সব কিছুর উপরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বা চট্টগ্রাম বা খুলনা এই সমস্ত জাহাঙ্গীরনগর তাদের থেকে বিশ্ববিদ্যালয় থেকে বেশি প্রবেশিত হয়। তো আমার কেন যেন মনে হয় যে হয়তোবা ওনারাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে কাজটা করেননি। এইখানে যে অনার্স মাস্টার শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে, তো সেখানে তারা প্রথমে যে বৈষম্যটা করেছে সেখানে তারা উল্লেখ করেছে যে অনার্স মাস্টার শিক্ষকরা যেন কোনোদিন এমপিও না পায়, মানে শর্তের মধ্যে লেখা যে আপনারা কখনো এমপিও দাবি করতে পারবেন না, এবং স্ব কলেজে তাদের বেতন দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা যারা ঢাকা শহরে অনার্স মাস্টার্স কলেজে শিক্ষক আছে আমরা সলভেন্ট, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা প্রতি বছর ভর্তি বা ইয়ার মাধ্যমে আমরা কিন্তু দিই, টাকা পয়সা দিই, কিন্তু এবং আমরা নিজেরাই হয়তো সক্ষম। কিন্তু এখানে দেখেন আমরা যদি অনার্স প্রান্তিক লেভেলে দেখি আপনার বিভিন্ন জেলা উপজেলায় ওখানে একজন শিক্ষকদের অনার্স মাস্টার শিক্ষকের বেতন দেওয়া হয় 2,000 বা 3,000 বা 10,000 বা 20,000 টাকা। তো এই যে 20,000 টাকা বা 10,000 টাকা দেওয়া হয়, তো এই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের অভিভাবক তারা কিন্তু কখনোই এই অভিযোগগুলো আমলে নেয় না, এবং তারা এই জিনিসটা খেয়ালও করে না যে আসলে তাদের বেতন পাচ্ছে কিনা। আপনারা দেখবেন যে ওই যে শিক্ষকরা আছে তার অনেক শিক্ষকই মানে সংসার চালানোর জন্য, বুঝতে পেরেছি, 4 জনের সংসার বা বাবা মা থাকলে আরও বেশি, তো তারা কিন্তু কৃষিকাজ করতেছে, চায়ের দোকান দিচ্ছে, অনেকে রিক্সা চালাচ্ছে, এর পাশাপাশি তারা শিক্ষা কার্যক্রম করছে। তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই ধরনের যদি শিক্ষক হয়, তারা রুটি রোজগারের জন্য যদি অন্য পেশায় নিয়োজিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার যে শিক্ষক হিসেবে হওয়ার কথা, আমি যেটা মনে করি একজন শিক্ষক মানে একজন ছাত্র যদি তার গবেষণাটা করতে না পারে, তার গবেষণা মনোযোগ দেওয়ার সময় তিনি পাচ্ছেন না বলেই অন্য প্রফেশনে যেতে বাধ্য হচ্ছেন, না প্রফেশনে যাচ্ছে না, তার পাশাপাশি অন্য কিছু কাজ করছে। একজন শিক্ষক যদি মর্যাদা যদি এরকম হয়, তো সে কখন গবেষণা করবে বা সে বই পুস্তক পড়বে বা ছাত্রদেরকে ওইভাবে ডেলিভারি দিবে। তো এই ক্ষেত্রে তো আমি মনে করি শিক্ষকরা যেমন বঞ্চিত, এক্ষেত্রে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন অনার্স মাস্টার্স কলেজে ছাত্র পড়ালেখা করে তারা কিন্তু মানসম্মত শিক্ষাটা পাচ্ছে না। এক্ষেত্রে আমি বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়কে এই ব্যাপারে খুব দ্রুত গতিতে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন এবং এই সমস্যা দূরীকরণ করবেন। আপনার কলেজকে আপনি কোথায় দেখতে চান? কলেজ হাবিবুল্লাহ বাহার নামে প্রতিষ্ঠিত, ওনাকে সবাই চেনেন। উনি ব্রিটিশ সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। উনি 1966 সালে মারা যান, এবং ওনার ওয়াইফ আনোয়ারা বাহার চৌধুরী 1959 সালে উনি হাবিবুল্লাহ বাহার কলেজ প্রতিষ্ঠা করেন। ওনার ছেলে, একমাত্র ছেলে ইকবাল বাহার চৌধুরী, যিনি ভয়েস অফ আমেরিকার বাংলা ডেস্কের প্রধান ছিলেন, তো ওনার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে। তো আমি যে বিষয়টা হচ্ছে আমার কলেজকে আমি দেখতে যাচ্ছি, যেটা ওনাকে আমি বলেছিলাম যে আপনার বাবা মা যেহেতু কলেজটাকে একটা কলেজ হিসেবে আপনার বাবার পরিচিতির জন্য করে গেছেন, তো আপনাকে এই কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। তো আমি আসলে আমার কলেজটাকে একটা বিশ্ববিদ্যালয় দেখতে চাই, হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তারা আউটার ক্যাম্পাস হিসেবে আমাদের কলেজকে ঘোষণা করবে, আদারওয়াইজ আমরা নিজেরাই স্বঘোষিত একটা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে চাই। আমরা অন্যান্য খাতের মতো দেখি শিক্ষা খাতেও একটা দুর্নীতি চলে, যেটা বা আমরা সবসময় শুনে থাকি। সো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি যারা আছেন, প্রতিষ্ঠানের মান উন্নয়নের চেয়ে কি তারা আসলে আত্মায়নের বেশি ব্যস্ত থাকেন বা সেটাতেই জড়িয়ে পড়েন কিনা, এরকম আপনার এই ক্ষেত্রে আপনার মতামত? বিগত 16 বছরে যে অনিয়ম দুর্নীতির যে একটা চিত্র আপনারা সারা দেশে দেখেছেন, এই চিত্রটা আসলে সকল শিক্ষাক্ষেত্রের যে বিষয়টা ছিল। এখানে আমি আমার কলেজ দিয়ে বলি, আমার কলেজ একটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কলেজ। অনার্স মাস্টার্স 27টা সাবজেক্টে অনার্স মাস্টার্স আছে। তেজগাঁও কলেজ যেখানে 28, এবং আমরা দ্বিতীয় বৃহত্তম কলেজ, আমাদের 12,000-এর উপরে স্টুডেন্ট আছে। আমাদের কলেজে যখন করোনা শুরু হলো 19 সালের মার্চ মাসে, সেই মাসে আমাদের কলেজে বেতন ভাতা বন্ধ হয়ে গেল। অর্থাৎ এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে তারা বেতন ভাতাটাই আমাদের
আমরা 3 বছর ধরে আমরা পাইনি। তো সেক্ষেত্রে এখানে একটু ব্যক্তিগত বিষয় বলি, সেক্ষেত্রে আমি গভর্নিং বোর্ডের মেম্বার ছিলাম পরপর 2010, 11, 12। তো 13 সালে আমি শিক্ষক পরিষদের সেক্রেটারি ছিলাম, কিন্তু 15 সালে পর থেকে আমি যেহেতু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম, তো সেই কারণে তৎকালীন যিনি সভাপতি ছিলেন এস এম বাহলুল মঞ্জুর চুন্নু, সাবেক ছাত্রলীগের মানে ওবায়দুল কাদের পরিষদের সাবেক ছাত্রলীগের সেক্রেটারি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সেনেটের মেম্বার। উনি, আপনি খেয়াল করবেন, উনি শাহবাগের মোড়ে একটা যে মাদ্রাসার 2তলা 3তলা দখল করে ওইটা উনি দখল করে রেখেছিলেন। এবং আমাদের কলেজে এত পরিমাণ দুর্নীতি ওনার দ্বারা হয়েছে যে মানে একটা ভবন নির্মাণ করেছেন, সেখানে দেখা গেছে স্কোয়ার ফিট 1800 টাকা বা 20,000 টাকা হওয়ার কথা, কিন্তু সেখানে তারা এটা খরচ দেখেছে 35,000 স্কোয়ার ফিট। অর্থাৎ এখানে একটা ওভার এস্টিমেট করে প্রচুর টাকা তারা লুটপাট করেছে, 3-4 জন মানে 8-10 জনের একটা গ্রুপ মিলে। এবং স্বঘোষিত আমাকে 15 সাল থেকে আমাকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি, এবং 2000 মানে অনেক মামলা মোকদ্দমা করার পরেও আমি কিন্তু প্রায় 7-8 বছর পরে আসছি। তো আসলে এখানে আমি ছাত্রদেরকেও ধন্যবাদ দেবো, বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন, ওরা যদি আসলে এই আন্দোলন না করতেন তাহলে হয়তো বা আমিও ভাইস প্রিন্সিপাল হইতাম না বা আমরা চাকরিও করতে পারতাম না। তো এই জন্য ওদেরকেও ধন্যবাদ যে এই বিষয়টা। তো শিক্ষা প্রতিষ্ঠানের এই লুটপাটগুলো হয়েছে বিভিন্ন জায়গায়। তো আমি এখানে যেটা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, তাদেরকে আসলে এখান থেকে বিরত রাখা ভালো। এবং এই জায়গায় আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছে এবং সাবেক যারা অধ্যক্ষ উপাধ্যক্ষ আছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরই দায়িত্ব দেওয়া উচিত। এখানে গভর্নিং বোর্ডে দেখেন, একজন আমরা শিক্ষক, আমরা কেউ অধ্যাপক আছে, অধ্যক্ষ আছে, কিন্তু গভর্নিং বোর্ডের ক্ষেত্রে নিয়ম দেওয়া হয়েছে শুধুমাত্র ডিগ্রি পাস। তা আমি একজন ডক্টরেট করা অথবা আমি মাস্টার্স পাস, আমি কেন তার দ্বারা নিয়ন্ত্রিত হব একজন? তাহলে এই জায়গায় অবশ্যই গভর্নিং বোর্ডের এখানে একটা সংস্কার আনতে হবে। আর এটা যদি আনা যায় তো তাইলেই একমাত্র দুর্নীতি দূর করা আমার মনে হয় সম্ভব। এই ক্ষেত্রে এটা আমি সরকারের কাছে দাবি করব যে এই যে টোটাল যে শিক্ষা ব্যবস্থার জন্য একটা শিক্ষা কমিশন গঠন করে, আসলে যদি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান এই দুর্নীতি বা অনিয়ম এবং শিক্ষক ছাত্রের যে সম্পর্ক, এই বিষয়গুলো যদি আমরা না আনি এবং মানসম্মত শিক্ষাটাও যদি ব্যবস্থা আমরা না করি, তাহলে ওদের ভবিষ্যতে আসলে আমাদের যে জাতি গঠিত হবে, ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বের সাথে আসলে তাল মেলাতে পারবে না। তো এইটাই আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে, যেন শিক্ষাক্ষেত্রে একটা কমিশন গঠন করে এই জায়গায় একটা ব্যবস্থা ওনারা গ্রহণ করে। আচ্ছা, শিক্ষা সংস্কার, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারে কি পদক্ষেপ নেওয়া উচিত? এক্ষেত্রে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলবো যে যেহেতু তাদের একাডেমিক কার্যক্রম নাই, এক্ষেত্রে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি এখন পর্যন্ত 32 বছর পরেও যেহেতু তারা আজকে পর্যন্ত তারা একাডেমিক কোনো কার্যক্রমে কাজ করতে পারে নাই, তাদের নিজস্ব ক্যাম্পাস নাই, এক্ষেত্রে আমার ওখানে প্রস্তাব হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অতি দ্রুত গতিতে ঢাকা শহরের কিছু কলেজ, বড় স্বনামধন্য কিছু কলেজ আছে এবং প্রত্যেকটা বিভাগীয় শহরের যেটা কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আদলে তারা যেন ওই কলেজগুলোকে আয়ত্তকরণ করে এবং তাদের একাডেমিক কার্যক্রমটা দ্রুত গতিতে শুরু করে, তাহলে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় একটা জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হবে। নাহলে এটা আমি মনে করি এখন যে অবস্থা আছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় মাত্র 57 জন টিচার আছে এবং বাকি 1,000-1,500 উপরে কর্মচারী আছে। আরও কিছু কর্মচারী মামলায় প্রায় 988 জনের মতো তারা ঢুকবে। তো এই ক্ষেত্রে প্রায় আপনি দেখেন প্রায় 3,000 মতো কর্মচারী পেয়েছে। এইটা তারা পরীক্ষা এবং ভর্তি ছাড়া আর কিছু কোনো কাজই করে না। এই ক্ষেত্রে আমি মনে করি এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত না এই কাজগুলো একাডেমিক কাজের সাথে যুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত জাতীয় শিক্ষা বোর্ড হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত। আর জাতীয় বিশ্ববিদ্যালয় হইতে হয়, তাহলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবশ্যই একাডেমিক কার্যক্রমে তাদের অংশ মানে দ্রুত গতিতে এই পদক্ষেপটা নিতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আশা করছি দর্শকরা পছন্দ করবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।